কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা। থমথমে কুয়েট মেডিকেল সেন্টারে ভিসি অবরুদ্ধ। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। এবং 2024-এ তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বললেন আমানুল্লাহ আমান। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে। সঙ্গে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবে না বলেও জানানো হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 93তম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থমথমে কুয়েট মেডিকেল সেন্টারে ভিসি অবরুদ্ধ, 3 জনের পদত্যাগ দাবি। সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত না আসায় সকল ক্লাসরুম ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। কুয়েটের মেডিকেল সেন্টারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। মেডিকেল সেন্টারের দোতলায় ভিসিকে অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সিন্ডিকেটের মিটিংয়ে কোনো প্রকার সিদ্ধান্ত না আসায় ছাত্রদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষে ছাত্রদের কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না এবং এই ঘটনার সাথে ছাত্রদের কোনো নেতাকর্মী জড়িত নয়। তবে যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাকে দল থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়েটে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এ বিষয়ে কোনো প্রকার মামলা না হওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান কেএমপির এডিসি মিডিয়া। ঘটনা যেটা ঘটেছে, আমরা আর কি কুয়েটে ছাত্র রাজনীতি ঢুকতে দিতে চাই না আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। তো এর জন্য আমরা প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করি। তো আন্দোলনরত অবস্থায় আমাদের উপর কিছু বহিরাগত সন্ত্রাসীরা আমাদেরকে খারাপ কিছু কথা বলে এবং আমাদের উপরে হামলা চালায় আমাদের বাইরের থাকা যে শিক্ষার্থীরা ছিল কুয়েটের শিক্ষার্থীদের উপর। এরপর আমরা প্রতিরোধ করতে যাই এবং পরবর্তীতে সাতক্ষীরা বেকারির সামনে এবং আমাদের খাজা হলের সামনে পিছনে সেখানে তুমুল সংঘর্ষ হয়। বহিরাগতরা ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের কুয়েট শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং আমরা প্রতিরোধ করতে যাই এবং প্রতিরোধ করতে গিয়ে আমাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। তো সেখানে আর কি আমার উপরে আর কি একটা ইট পরে আর কি সেই বহিরাগত সন্ত্রাসীদের থেকে আর কি। কতজন হতো? আনুমানিক 60 জনের উপরে। আমাদের দাবি হচ্ছে কুয়েটে আমরা ছাত্র রাজনীতি ঢুকতে দিব না। তো এখন আমরা ক্যাম্পাসের মধ্যে নিজেরাই নিরাপদ না, আমাদের প্রশাসন আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারেনি। আমরা দেখলাম যে প্রশাসন থাকা সত্ত্বেও, স্যাররা ক্যাম্পাসে থাকা সত্ত্বেও আমাদের ছাত্রের উপর হামলা হয়েছে। এই গেটগুলো দিয়ে আসছে বহিরাগতরা এবং ছাত্রদলের কর্মীরা রামদা, এরপর ডবল এক্স এই ধরনের অস্ত্রপাতি এবং লাস্টে আমি যখন দেখছি তখন বন্দুকে দেখছি, লাস্টে ককটেল মারছে আমাদের উপর। আমাদের নিরাপত্তাটা কোথায়? নিরাপত্তার প্রশ্ন থেকেই যে আমাদের চোখের সামনে আমাদের ভাইরা পিঠের মধ্যে কোরাল খেলো, একজন আইসিইউতে, খুব এরপর একজনের 3টা হাড় ভেঙে গেছে। আসলে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা, এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা? আপনারা পদক্ষেপ বলতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে, এটাই। এখনো মামলা হয়নি বা কাউকে অ্যারেস্ট করা হয়নি। মামলা যদি হয় তাহলে সেটা তদন্ত করা হবে। এই পর্যন্ত। সাংবাদিকবৃন্দ, আপনারা যারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করে উপস্থিত হয়েছেন, আজকের এই সংবাদ সম্মেলন সফল করার জন্য আপনারা সহযোগিতা করছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, কুয়েটে ফর্ম বিতরণের মিথ্যা অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা এবং পরবর্তীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে গতকাল 18 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি চরম অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এখানে সরেজমিনে তদন্তের দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছি। সর্বপ্রথম আমরা আহতদের দ্রুত সুস্থ কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব ন্যাক্কারজনক হামলাতে ও এসবের উস্কানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বিগত ফেসিবাদী আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে জাহেলিয়াত প্রতিষ্ঠা করা হয়েছিল, যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা কখনোই সমর্থন করে না। এই ধরনের ফেসিবাদী মনোভাব যদি তারা পোষণ করে থাকেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই ফেসিবাদী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনুসারীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার রাত 8:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে বৈষম্য বিরোধীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে ফের তারা আগের জায়গায় ফিরে সমাবেশ করেন। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি মাসুদ রানা বলেন, সরকারের কথা অনুসারে ছাত্র রাজনীতির সংস্কার হয়নি। এরই ফলস্বরূপ মঙ্গলবার কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে কলেজ প্রশাসন একাডেমিক কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্ত নেয়। এর আগে মঙ্গলবার কলেজের একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের সভায় 9 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কলেজের 3 বিভাগে অন্তত 700 শিক্ষার্থী রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন ও শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রাবাসে তল্লাশি চালাতে গেলে উত্তেজনা তৈরি হয়। একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিএসই বিভাগের 2য় বর্ষের 2য় সেমিস্টার পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। 90-এ বেগম খালেদা জিয়া এবং 2024-এ তারেক রহমান এর নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পলাতক স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করে অন্যায় অবিচারের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করেছিল। বিনা বিচারে নিজের প্রয়োজনে ক্ষমতা টিকে থাকার জন্য 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে। স্কুলের গভর্নিং বডির সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ অনেকে। জুলাই গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িতদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভটি শুরু হয়েছে। শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদেক হোসেনের নেতৃত্বে সংগঠক তারিক জামিল ফয়েজি, ফেরদৌস আহমেদ, সদর যুব অধিকারের সভাপতি পারভেজ হাসান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার দাবি করেন। জামালপুরের ইসলামপুরে ডেভিল হান্টের অভিযানে একটি পাইপ গান, 5 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চান মিয়া নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের মনিয়ারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত চাঁদ মিয়া উপজেলার বেলগাছা ইউনিয়নের মনিয়ারচর পশ্চিম পাড়ার মৃত বাহাজুদ্দিনের ছেলে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ারচর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও ডেভিল হান্ট অভিযানে চরগোয়ালিনী ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ারচর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও ডেভিল হান্ট অভিযানে চরগোয়ালিনী ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতার বালু ব্যবসার হাল ধরেছে এক প্রভাবশালী মহল। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে বালু মহলের বালু। শহরের পরিবেশ রক্ষায় ও বায়ু দূষণ রোধে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি মানিকগঞ্জবাসীর। তাহসিন ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ শহরের বেউথা বালুমহলের রাতের দৃশ্য এটি। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে বালুমহলের বালু। অভিযোগ উঠেছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতার ইজারাকৃত বালুমহলের হাল ধরেছে এক প্রভাবশালী মহল। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও পরিবহনের ফলে হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও ব্রিজ, ক্ষতি হচ্ছে সড়কের। তথ্য অনুসন্ধানে জানা যায়, পৌরসভার বেউথা বালুমহলের ইজারাদার ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আস্থাভাজন হওয়ায় গত 16 বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বালুমহলের ইজারা নিয়েছিলেন তিনি। জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অল্প কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও অদৃশ্য ক্ষমতা বলে ফের চালু হয়েছে সেই বালুর ব্যবসা। পরিকল্পিতভাবে বালু পরিবহনের ফলে পরিবেশে ছড়িয়ে পড়ছে দূষণ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় এসব ট্রাক চলাচল করায় দিনের বেলায় বিপাকে পড়তে হচ্ছে জেলাবাসীকে। প্রতিদিনে বাইরে বের হই, আমাদের বাচ্চাদের অনেক অসুবিধা হতে পারে। এই বালুর ট্রাকটা যদি ঢেকে নিয়ে যায় তাহলে বালুগুলো রাস্তায় এলোভাবে পড়ে না। ধুলাবালির জন্য এই বাচ্চা নিয়ে রেগুলার যে আমরা বের হচ্ছি, এগুলো ওদের স্বাস্থ্যের অনেক সমস্যা হচ্ছে, ঠান্ডাজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, এগুলোর জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এগুলো আসলে একটু নজর দেওয়া উচিত জনপ্রশাসনের, যাতে ধুলাবালিতে একটু নিয়ন্ত্রণে থাকে। আমাদের অনেক সমস্যা হয়, আমাদের শ্বাসকষ্ট হয় এবং অ্যালার্জির মতো অনেক সমস্যা হয়। এই জায়গায় যখন আমরা চলাফেরা করি, ধুলাবালির জন্য আমরা চলাফেরা ভালো করতে পারি না। এই জায়গায় অনেক মাটির টাক, তারপরে বালির টাক যায়, তখন ওই টাকের যে বালুগুলো আছে ওগুলো আমাদের চোখে আসে, চলাফেরা করতে হয়। এখন আমরা কলেজ যাই যখন, ওই টাইমে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের অনেক ধরনের সমস্যা হইতেছে, অ্যালার্জির সমস্যা, এরপরে নাক মুখ দিয়ে গিয়ে মনে করেন যে ফুসফুসের সমস্যা হতে পারে। এছাড়া আমরা মনে করেন এই সারাদিন রোডে ঘাটে পড়ে থাকি, গাড়িগুলো চালাই, বাড়িতে গেলে দেখা যায় বাড়ির মানুষ চিনতে চায় না, এতটা দূরের মধ্যে আমরা থাকি। তো এটা আসলে তাড়াতাড়ি নিরসন হওয়া উচিত, আমরা এটাই আসলে চাই। এদিকে বালু উত্তোলন ও পরিবহনে পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে নিয়মিত মনিটরিং চলছে বলে জানান মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ডাক্তার মনোয়ার হোসেন মোল্লা। মানিকগঞ্জ জেলায় কয়েকটি বালু মহল আছে, যেই বালু মহলগুলো গত অর্থ বছরে ইজারা কার্য সম্পন্ন হয়েছে। এই বছরের জন্য এই ইজারাটা হয়েছে এবং যারা বালুমহল ইজারা পেয়েছেন ওনারা সরকারি সম্পূর্ণ পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়ে ওনারা বালু উত্তোলন কার্যক্রম শুরু করেছিলেন। মাঝখানে সরকার পরিবর্তন হয়ে যায়, এর পরবর্তীতে দেখা যায় যে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসতে থাকে যে যাদেরকে যেই জায়গায় বালুমহল ইজারা দেওয়া হয়েছিল তার বাইরে তারা বালু উত্তোলন করে। সেই ক্ষেত্রে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়েছি। আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আমরা এটার সাথে সংশ্লিষ্ট লোকজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করেছি। আমার কাছে মনে হয়েছে যে মানিকগঞ্জ জেলায় যতগুলো মোবাইল কোর্ট হয়েছে বালুমহল নিয়ে, অন্য জেলায় সম্ভবত এতগুলো মোবাইল কোর্ট হয়নি। আমাদের সীমাবদ্ধতা আছে, জনবল সংকট আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা
এই অবৈধভাবে যাতে কেউ বালু উত্তোলন করতে না পারে। পাশাপাশি বালু উত্তোলন এবং বালু পরিবহন এই দুইটা জিনিসের সাথে পরিবেশ জড়িত। বালু উত্তোলন করে যাতে পরিবেশের ক্ষতি না করতে পারে বা কোনো অবকাঠামোর ক্ষতি না করতে পারে, সেই জন্য আমরা সবসময় তৎপর আছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পাশাপাশি আমাদের পুলিশ বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড সদা তৎপর আছে। আর পরিবেশ আইন মেনে যাতে বালু বা অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহন করে, এই জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের লোকজন এটা পর্যবেক্ষণ করে, মনিটরিং করে। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহরের পরিবেশ রক্ষা ও বায়ু দূষণ রোধে সংশ্লিষ্টরা দ্রুতই পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাকিব হাসান, ভোরের পাতা। টাঙ্গাইল শহরে যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পরিষদ কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী শামসুন নাহার স্বপ্না। সভায় প্রধান প্রকৌশলী শহরের যানজট নিরসন, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় ট্রাফিক পুলিশ, কবি, সাংবাদিক সহ শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেকে এই সমস্যাসমূহ সমাধানে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। ময়লা না ফেলে তার জন্য আমরা বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করতে পারি, নিয়মিত ড্রেন পরিষ্কার করা এবং ড্রেনে যাতে ময়লা না ফেলে এবং জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় তার জন্য প্রতিটা ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালানো যেতে পারে। মধ্যমেয়াদী যে পদক্ষেপগুলো রয়েছে, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ পর্যাপ্ত নিয়োগ দান করা যেতে পারে। জলাবদ্ধতা দূরীকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা যেতে পারে। আমাদের ড্রেনেজ যে ব্যবস্থাটি রয়েছে সেটি আধুনিক করা যেতে পারে এবং প্রশস্ত করা, যাতে ময়লা জমে না থাকে। অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করে খাল এবং নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া। দীর্ঘমেয়াদী যে পদক্ষেপগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা হিসেবে রিসাইকেল করার মতো প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। পানি পুনর্ব্যবহার উপযোগী প্রযুক্তি ব্যবহার করে যাতে অধিক পানির অপচয় না হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি না হয়। যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণ এবং আমাদের যেসব বিকল্প রাস্তা রয়েছে যেগুলো ভাঙাচোরা সেগুলো মেরামত করা এবং যত দ্রুত সম্ভব এই কাজগুলো আমাদের করতে হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা। থমথমে কুয়েট, মেডিকেল সেন্টারে ভিসি অবরুদ্ধ। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। এবং 2024-এ তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বললেন আমানুল্লাহ আমান। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।